Hello, my dear students. Welcome to another new chemistry class for class 9 and class 10. Students, আমরা দ্বিতীয় অধ্যায় পড়তেছি। গত ক্লাসে আমরা এতটুকু পর্যন্ত কমপ্লিট করেছি। আজকে আমরা এখান থেকে স্টার্ট করব। কণার গতিতত্ত্ব, কাইনেটিক থিওরি অফ পার্টিকেলস। সকল পদার্থই ক্ষুদ্র ক্ষুদ্র কণা দ্বারা গঠিত। এটা কিন্তু আমরা জানি। ওকে, বিষয়টা তোমাদেরকে আমি একটু বুঝিয়ে দেই। যেমন আমরা যে পানি পান করি, সাপোজ একটা গ্লাসের মধ্যে আমরা 1 গ্লাস পানি নিলাম। তো নরমালি তোমাদের সম্পূর্ণ পানিটাকে মনে হতে পারে যে সম্পূর্ণটা হয়তো একটা পানি বা এরকম কিছু একটা। বিষয়টা কিন্তু এমন না। এই পানিগুলো হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি পানির অণু, পানির ক্ষুদ্রতম অণু কি H2O। এটা হচ্ছে পানির অণুর রাসায়নিক সংকেত। তো এরকম H2O মানে এরকম পানির অণু হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি একত্রিত হয়ে আমাদের 1 গ্লাস পানি তৈরি করে। সো এই হচ্ছে বিষয়। মানে আমরা 1 গ্লাস পানি নিয়ে যদি এটাকে মানে ভাঙতে থাকি, মানে ছোট করতে থাকি, একসময় আমরা পানির একদম ক্ষুদ্রতম একটা অণু পাবো। এটা হচ্ছে H2O। তো এরকম লক্ষ লক্ষ কোটি কোটি অণু দিয়ে হচ্ছে 1 গ্লাস পানি তৈরি হয়। ওকে, শুধু পানি না, অন্যান্য সবকিছুর ক্ষেত্রে, যেমন সাপোজ খাবার লবণ, তারপর হচ্ছে ভিনেগার, তারপর কেরোসিন, অ্যালকোহল, আরো বিভিন্ন কিছু, সবকিছু এরকম অসংখ্য ক্ষুদ্র অণু দ্বারা, মানে যে আমরা যেটা দেখতে পাই যে 1 গ্রাম 10 গ্রাম দেখতে পাই, এগুলোর মধ্যে হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি অণু পরমাণু থাকে। এই কণাগুলো একে অপরকে আকর্ষণ করে, যাকে আন্তঃকণা আকর্ষণ শক্তি বলে। তাহলে আন্তঃকণা আকর্ষণ শক্তি কি, এটা যদিও আমরা প্রিভিয়াস লেকচারে জেনেছি। সো এই যে বিভিন্ন পদার্থের যে মানে ক্ষুদ্র ক্ষুদ্র কণাগুলো রয়েছে, এগুলো একটা আরেকটাকে আকর্ষণ করে। আকর্ষণকে আন্তঃকণা আকর্ষণ শক্তি বলা হয়। আবার কণাগুলোর গতিশক্তি রয়েছে। আমরা যখন কঠিন, তরল এবং বায়বীয় পদার্থের বৈশিষ্ট্যগুলো পড়েছি, তখন কিন্তু আমরা জেনেছি যে কণাগুলোর কি গতিশক্তি রয়েছে, তাই না? মানে কঠিন পদার্থের কণাগুলো একদম স্থির থাকে, তরলের গুলো কঠিন থেকে একটু বেশি গতিশীল, আর গ্যাসীয় পদার্থের কণাগুলো অনেক বেশি গতিশীল। সো এটা এখানে লেখা হয়েছে, কণাগুলোর গতিশক্তি রয়েছে। তো এখন দেখো, আন্তঃকণা আকর্ষণ শক্তি এবং কণাগুলোর গতিশক্তি দিয়ে পদার্থের কঠিন, তরল ও গ্যাসীয় অবস্থা ব্যাখ্যা করার তত্ত্বকেই কণার গতিতত্ত্ব বলা হয়। তাহলে কণার গতিতত্ত্বের সংজ্ঞাটা কি? আন্তঃকণা আকর্ষণ শক্তি এবং কণাগুলোর গতিশক্তি দিয়ে পদার্থের কঠিন, তরল ও গ্যাসীয় অবস্থা ব্যাখ্যা করার তত্ত্বকেই কণার গতিতত্ত্ব বলা হয়। ওকে, আই হোপ তোমরা বুঝতে পেরেছো কণার গতিতত্ত্ব আসলে কি। ওকে, যখন কোনো পদার্থের আন্তঃকণা আকর্ষণ শক্তি খুব বেশি থাকে, তখন কণাগুলো খুব কাছাকাছি অবস্থান করে এবং নিজেদের অবস্থান পরিবর্তন করতে পারে না। এই অবস্থা হলো পদার্থটির কঠিন অবস্থা। ওকে, তাহলে এই লাইনটা দ্বারা কি বোঝানো হয়েছে? যখন মানে কোনো পদার্থ কঠিন অবস্থায় থাকে, তখন তার কণাগুলো একদম কাছাকাছি থাকে, তখন কণাগুলো মানে এক জায়গা থেকে স্থান পরিবর্তন করতে পারে না, নড়াচড়া করতে পারে না। তো এটা আমরা কঠিন পদার্থের বৈশিষ্ট্য পড়ার সময় আমরা জানতে পেরেছিলাম। তো এই দিকটা এখানে লেখা আছে। যখন কোনো পদার্থের আন্তঃকণা আকর্ষণ শক্তি খুব বেশি থাকে, তখন কণাগুলো খুব কাছাকাছি অবস্থান করে এবং অবস্থান পরিবর্তন করতে পারে না। এটাই হচ্ছে পদার্থের কঠিন অবস্থা। ওকে, তারপর দেখো, কঠিন পদার্থে তাপ দেয়া হলে পদার্থের কণাগুলো তাপ শক্তি গ্রহণ করে কাঁপতে থাকে। নর্মালি যদিও কণাগুলো নিজ অবস্থানে থেকেই নর্মালি কাঁপে, বাট তাপ প্রদান করলে, যদি তাপ দেওয়া হয়, তাহলে এই কম্পনের পরিমাণটা বেড়ে যায়। তো তাপ যদি তুমি ধীরে ধীরে দিতে থাকো, বাড়াতে থাকো, তাহলে কম্পনের পরিমাণ বাড়তে 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 একসময় কি মানে অনেক বেশি বেড়ে যাবে। তখন কণাগুলো আর নিজ অবস্থানে থাকবে না, এগুলো মানে চলাফেরা করতে পারবে। বাট একেবারে অনেক যে বেড়ে যাবে বিষয়টা এমন না, মানে মোটামুটি অনেকটাই বেড়ে যাবে। তখন পদার্থটা কি তরল অবস্থায় চলে আসবে। দেখো, ফলে আন্তঃকণা আকর্ষণ শক্তি কমে যায় এবং কণাগুলো কিছুটা গতিশক্তি প্রাপ্ত হয়। পদার্থের এই অবস্থাকে তরল অবস্থা বলে। মানে যখন স্থির অবস্থানে থেকে কাঁপতে থাকে, এটা হচ্ছে কঠিন অবস্থা। তাপ প্রয়োগ করলে এই কণাগুলোর ছোটাছুটির পরিমাণ বেড়ে যায়, মানে কাঁপার পরিমাণ বেড়ে যায়, এবং একসময় এগুলা মানে আর স্থির থাকে না। মানে এই যেই স্ট্রাকচারটা থাকে এখানে, এগুলা মানে মুভমেন্ট করতে পারে। মানে এই তরল অবস্থায় পদার্থের কণাগুলো একটার উপর আরেকটা চলাফেরা করতে পারে, বাট কঠিন অবস্থায় কিন্তু একদম স্থির, চলাফেরা করতে পারে না। বাট তরল অবস্থায় কিন্তু মানে কণাগুলো যে পাত্রে বা যেখানে আমরা রাখি, সেখানে চাইলে একটা কণা এই পদার্থটার মধ্যে অন্য বিভিন্ন জায়গায় মুভমেন্ট করতে পারে, একটা কণার উপর দিয়ে আরেকটা কণা চলাফেরা করতে পারে। সেগুলো এখানে বলা রয়েছে। তরল পদার্থের নির্দিষ্ট আয়তন থাকলেও নির্দিষ্ট আকার থাকে না। তো এই বিষয়টা আমরা জানি। ওকে, মানে যে পাত্রে রাখি তরল পদার্থ কি এই পাত্রের আয়তনটাই নিয়ে নেয়, কোনো আকার থাকে না। কিন্তু কঠিন পদার্থের কিন্তু
নির্দিষ্ট একটা আকার থাকে। তারপর দেখো, তরল অবস্থায় পদার্থে আরো বেশি তাপ দেওয়া হলে কণাগুলোর তাপ শক্তি নিয়ে গতিশক্তি বৃদ্ধি করতে থাকে এবং এক সময় গতিশক্তি এত বেড়ে যায় যে কণাগুলো আন্তঃকোণ আকর্ষণ শক্তি থেকে প্রায় মুক্ত হয়ে বিক্ষিপ্তভাবে ছুটতে থাকে। পদার্থের এই অবস্থাকে গ্যাসীয় অবস্থা বলে। তো গ্যাসীয় অবস্থার ক্ষেত্রে আমরা কি জানি, যেমন পানিকে যদি আমরা তাপ দেই, একসময় আমরা কি দেখি, মানে হাড়ির উপর দিয়ে সাদা ধোঁয়ার মতো জ্বলে বা উড়ে যায়, তাই না? তো তখন বিষয়টা কি হয়, মানে এই পানিটাই তো উড়ে যাচ্ছে, তাই না? মানে পানিটা তো ফার্স্টে সাপোজ তুমি বরফ নিয়ে পাত্রের মানে হাড়ির মধ্যে দিলে, তারপর যদি তাপ দিতে থাকো, একসময় কি দেখবে এই বরফটা গলে যাবে, গলে তরল পানিতে পরিণত হবে। তো তারপর যদি তাপের পরিমাণ বাড়াতে থাকো, দিতেই থাকো, একসময় কি পানি উপর দিয়ে উড়ে যাবে, মানে এই পানি থেকেই কি পানি আলাদা হয়ে গেছে। তো এটা কেন হয়, মানে যে পানির যে অণুগুলো, মানে যে কণাগুলো রয়েছে ক্ষুদ্র ক্ষুদ্র, এগুলো তাপ তাপ শক্তি গ্রহণ করে, মানে ছোটাছুটি পরিমাণ, মানে গতিশক্তি মানে বেড়ে যায় আর কি এগুলার। তো বাড়তে বাড়তে একসময় এমন একটা পর্যায়ে চলে আসে, মানে গতিশক্তি বেড়ে এগুলো একদম মানে তরল থেকে কি আলাদা হয়ে যায়, মানে উড়ে চলে যায়, মানে একটা একটা কণার সাথে আরেকটা কণার আকর্ষণ একদম মানে থাকেই না, আন্তঃকোণ আকর্ষণ একদম শূন্য হয়ে যায়। সো তখন কি এগুলা একটা আরেকটাকে ছেড়ে চলে যায়। গ্যাসীয় অবস্থায় পদার্থের কোনো নির্দিষ্ট আয়তন থাকে না, তবে তাকে যে আয়তনের পাত্রে রাখা হবে কণাগুলো সেই আয়তনেই ছোটাছুটি করতে থাকবে। এখন যদি গ্যাসীয় পদার্থকে আমরা মুক্ত না করে একটা সিলিন্ডারের মধ্যে রেখে দেই, তাহলে কি হবে, এই কণাগুলো সম্পূর্ণ সিলিন্ডারের মধ্যেই এলোমেলো ভাবে ছোটাছুটি করতে থাকবে। তো এখন এর থেকে বড় সিলিন্ডার যদি আমরা নেই, তাহলে কি হবে, তাহলেও সেম এই যে মানে আমি প্রিভিয়াস লেকচারে বুঝিয়েছি, 5 গ্রাম গ্যাস এটার মধ্যে জায়গা হবে, এই বড় সিলিন্ডারের মধ্যে আমরা কি 5 গ্রাম গ্যাস আমরা রাখতে পারবো, দুটার মধ্যে দুইটাই কি এই গ্যাসটা দখল করে ফেলবে। দেখো, তারপর দেখো, এই জন্য গ্যাসীয় পদার্থের নির্দিষ্ট কোনো আয়তন নেই, যে পাত্রে রাখা হয় সে পাত্রের আয়তনই গ্যাসের আয়তন, এতে পরিমাণ যাই হোক না কেন, যে কোনো আয়তনের গ্যাস রাখলে সম্পূর্ণ পাত্র সেটা দখল করতে পারে। গ্যাসীয় অবস্থায় পৌঁছানোর পর যদি আরো তাপ দেওয়া হয়, তখন কণাগুলো আরো জোরে ছুটতে থাকবে, অর্থাৎ গতিশক্তি আরো বেড়ে যাবে। মূলত পদার্থের কণাগুলোর গতিশক্তি বাড়ে হচ্ছে তাপ পেলে। তো তাপ আমরা যত বাড়াই বাড়াই, ততই কণাগুলোর গতিশক্তি বাড়তে থাকে। তো এরকম পদার্থ যদি গ্যাসীয় অবস্থায় চলে যায়, তারপর যদি আমরা তাপ দেওয়ার পরিমাণ বাড়াতে থাকি, তখন কণাগুলোর গতিশক্তি বাড়তেই থাকবে। তো এই হচ্ছে বিষয়। তো এইভাবে আমরা মানে তাপ প্রয়োগ করে যেভাবে কঠিন থেকে তরল, তরল থেকে গ্যাসীয় অবস্থায় নিয়ে যাই, ঠিক উল্টাটাও কিন্তু আমরা করতে পারি। এখানে আমরা তাপ প্রয়োগ করছি, আমরা যদি তাপ কমিয়ে নেই, সাপোজ গ্যাসীয় পদার্থ থেকে যদি আমরা তাপ হ্রাস করি, তাপ কমিয়ে নেই, তাহলে কণাগুলোর গতিশক্তি তখন হ্রাস পেয়ে গ্যাসীয় পদার্থ তরল তরল অবস্থায় চলে আসবে। আবার যদি তরল পদার্থ থেকে আমরা তাপ কমিয়ে নেই, তাহলে তরল পদার্থ কঠিন হয়ে যাবে। তো দেখো, যদি আমরা গ্যাসীয় পদার্থকে তরল আমরা নিজেরা করি না, মানে রিয়েল লাইফ এক্সাম্পল আমরা দেখতে পাই না, বাট আমরা কিন্তু তরলকে কঠিন করেছি, তাই না? পানিকে কিন্তু আমরা ফ্রিজে রেখে কি বরফ করে ফেলি, তরল অবস্থা থেকে এটার কঠিন অবস্থায় নিয়ে যাই। তো এই ফ্রিজে রাখলে কি হয়, পানির নর্মাল যে 25 ডিগ্রি বা 30 ডিগ্রি যেটা বলে এরকম টেম্পারেচার থাকে, যখন ফ্রিজে দেই তখন এটা -4 ডিগ্রি অথবা -10 ডিগ্রি ধরতে পারো হয়ে যায়, হয়ে এটা কি বরফ বরফ হয়ে যায়। ওকে, কিন্তু নর্মালি 0 ডিগ্রিতে আসলে কিন্তু, মানে পানি যদি তাপমাত্রা 0 ডিগ্রিতে আসলে বরফ হওয়া স্টার্ট হয়। তো বরফের তাপমাত্রা আমরা ফ্রিজের মানে কেমন টেম্পারেচার সেট করে রেখেছি তার উপর ডিপেন্ড করি। তো এটা কিন্তু আমরাই করি, তাই না? মানে তাপ শক্তি হ্রাস করে আমরা তরলকে কঠিনে রূপান্তর করি। ওকে স্টুডেন্টস, আজকের ক্লাসটি তাহলে এ পর্যন্তই থাকবে। আমরা নেক্সট ক্লাসে ব্যাপন থেকে স্টার্ট করব। তো তোমরা যারা এখনো আমার ফেসবুক পেজে ফলো দিওনি, এখনই ফলো দিয়ে ফেলো। যারা আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি, তারা এখনই করে ফেলো। পাশাপাশি তোমরা চাইলে আমার ফেসবুক গ্রুপে জয়েন হতে পারো। সম্পূর্ণ ক্লাসটি দেখার জন্য তোমাদের ধন্যবাদ।